জাতির মুক্তি ও সংগ্রামে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম, জাতি এগুলে সম্মান বাড়ের ভাষার মন্তব্য ডক্টর ইউনূসের। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ২১-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষা, সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২১ প্রেরণা হয়ে থাকবে বললেন রিজভী। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, মন্তব্য জামায়াত আমিরের। ২১-এর আবহে উপচে পড়া ভিড় বইমেলায়, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব, অপরের প্রতি সম্মান দেখানোর আহ্বান। ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কিছু বই আমাদের চিন্তা ভাবনা আছে কেনার। এবার আমি ফার্স্টবার আসছি, পুরা মাস চলতেছে, বাট এটাই আমার প্রথম আসা, তো ভালো লাগতেছে আর কি। ঢাকা রাজশাহী রুটে যাত্রীবাহী বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনায় মামলা, দায়িত্ব অবহেলায় বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার। এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-তে চাকরি হারানোর আতঙ্ক, ৫০ বছর ইতিহাসের সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ, ট্রাম্পের আদেশের উপর রায় কাল। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতির সত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন পৃথিবীতে যে দেশের প্রযুক্তি প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করবে সে দেশের ভাষাও। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠার। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। ৫২-র ২১শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে এমন ধারণার কোনো ভিত্তি নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী তৈরি করতে যাচ্ছি, যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা নিত্য নতুন প্রযুক্তির। প্রযুক্তি সহ যে কোনো দিক দিয়ে একটি জাতি নেতৃত্ব দিলে সে জাতির ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তি হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২র চেতনা, ২৪-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। ২১-এর প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। তাদের অভিমত দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাঝরাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন ছাত্র সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র নেতারা জানান সব অন্যায়ের মোকাবিলায় ২১-এর চেতনা মুখ্য ভূমিকা রেখেছে। মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে ২১-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। ৫২-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং যেই ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। ৫২, ৭১, ২৪-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষাভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২, ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। ২১-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করে আসছে এবং আগামীতেও করবে, এমন অভিমত রাজনৈতিক নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে, সে লড়াইয়ে ২১ বড় প্রেরণা হয়ে থাকবে। এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে, এমন মত দিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। যারাই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল গত 17 বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। ভাষা আন্দোলনে যার যে অবদান তা জাতির সামনে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনো যারা জেলবন্দী তাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন তিনি। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স মিলে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। শুক্রবার রাত 7:30টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে 2টি ইউনিট কাজ করলেও পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানান, রাত 7:30টার দিকে খিলগাঁওয়ে দোতলা একটি স মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। দর্শক, তালতলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কোনো তথ্য দিতে পেরেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, রাজধানীর খিলগাঁও যে তালতলা মার্কেট রয়েছে তার পাশেই একটি গ্যারেজে আসলে আগুন লেগেছে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ, এবং তারপর থেকে কিন্তু আসলে আপনার কয়েকটি সিলিন্ডার কিন্তু বাস্ট হওয়ার শব্দ আমরা পেয়েছি, এবং সেই সাথে কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু আপনার বলেছেন যে এখানে আসলে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আপনার আসলে এই যে সিলিন্ডার বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু আসলে আপনার আর ঘটেছে, এবং এরপরে কিন্তু আসলে আপনার তারা কিন্তু আপনার এখানে এসে তারা যেটি বলছেন, আমাকে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি যে একটার পর একটা আপনার সিলিন্ডার বাস্ট হয়েছে। এবং আপনি এখন আসলে যেভাবে দেখতে পাচ্ছেন সেটি হলো আগুন কিন্তু আসলে যে লেলিয়ানশিকে আমরা এসে এখানে দেখেছি কিছুক্ষণ আগে সেটি কিন্তু আসলে আপনার কমে গেছে। এখন কিন্তু ভিতরে নিচে কিছু আগুন এখনো জ্বলতে দেখা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে আমাদেরকে ফায়ার সার্ভিসে কিন্তু প্রায় 3টি ইউনিটের পরে কিন্তু আমরা দেখেছি আরো কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। সেই সাথে সাথে কিন্তু এখানে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী, পুলিশ তারাও কিন্তু এখানে এসেছেন, এবং সেই সাথে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। এবং বরাবরের মতো কিন্তু আমরা প্রতিবার দেখি যে স্থানীয় একটা জনতার যে উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু আপনার এক ধরনের ভিড় থাকে, এবং সেটি নিয়ন্ত্রণের জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু চেষ্টা করছেন। তারা কিন্তু আসলে কেউ আসলে ওই সিলিন্ডার যে বাস্ট হয় কতক্ষণ পর পরে সেটি আসলে তারা এক ধরনের বিপদের সম্মুখীন বলে আসলে আপনার এখানে কিন্তু যারা স্থানীয় জনগণ আছে তাদের কিন্তু এখানে যেতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন, এবং সেনাবাহিনী কিন্তু পুরো এলাকাটি কিন্তু এক ধরনের একটা ব্যারিকেড দিয়ে রাখছেন যাতে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে এই আগুনের কাছাকাছি যেতে না পারে সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। এবং সেই সাথে পুলিশও কিন্তু রয়েছে এখানে, এবং আপনারা ইতিমধ্যে কিন্তু আমরা যতদূর জেনেছি
যে গ্যারেজটি রয়েছে সেখানে প্রায় 8-10টা গাড়ি কিন্তু আসলে পুড়ে গিয়েছে এবং এখানে কিন্তু কয়েকটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে আসলে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাতটি আসলে কিভাবে হয়েছে সেটি আসলে আমরা জানি না। আমরা যদি এবং আপনাকে একটু বলি যে আসলে এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে আগুন নেভানোর জন্য। তবে এখনো পর্যন্ত আগে এসে আমরা যেটি দেখেছি আগুনটা যে আসলে উপরে অনেক দূর উপরে দাউ দাউ করে জ্বলছিল সেটি আসলে এখন একটু কমছে। তবে এখনো কিন্তু আসলে আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো রয়েছে এবং এখনো কিন্তু পুরোপুরি আসলে আপনার আগুন নিয়ন্ত্রণে আনেনি এবং আগুন নিভেও যায়নি। আর একটু বলে রাখি যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু আসলে প্রচুর ভিড় রয়েছে এবং তারা কিন্তু আপনার একাধারে কিন্তু যারা স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু আপনার এক ধরনের ব্যারিকেড তৈরি করে কিন্তু যারা অন্য বেশি জনতা যেন এখানে ভিড় না করতে পারে সেই চেষ্টা তারা করছেন এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু আপনার এখানে এসে সেই জনগণকে যে নিয়ন্ত্রণ করার যে একটা বিষয় সেটি কিন্তু তিনি বলেছেন এবং আপনার ভাই আমার 7টা গাড়ি দেন, আমার 7টা গাড়ি দেন ভাই, আমার 7টা গাড়ি শেষ হয়ে গেছে গা ভাই। আমার গাড়িটা ওই গ্যারেজ থেকে ওই সোয়ামিনে মেলেতে আগুন লাগছে, সোয়ামিনে মেলেতে লাগে আমার গ্যারেজটি আমার গাড়িটি পুড়ছে ভাই। আমার ম্যাক্সিমাম ভাই মোটামুটি 2 কোটি টাকা সম্ভব। আগুনটা লাগছে কিভাবে? আগুনটা কিভাবে লাগছে? এই গাছের মেলের থেকে লাগছে, ওই গাছের ওই পাশে সোয়ামিনের থেকে। অমর 21কে কেন্দ্র করে বইমেলায় ভিড় বেড়েছে বই প্রেমীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় আসতে থাকেন লেখক, পাঠক ও দর্শনার্থীরা। মা বাবার হাত ধরে শিশুরাও এসেছে বই কিনতে। এইচ হিমেলের প্রতিবেদন। মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। শুক্রবার সকাল 8টায় মেলার গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। একদিকে ছুটির দিন, অন্যদিকে মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলায় দর্শনার্থী ও পাঠকদের ভিড় দেখা যায়। তারা জানান, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি সম্মান দেখাতে হবে একে অপরের প্রতি। সকল পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা যে বইমেলায় আসুন, সাহিত্য চর্চা করুন, বই পড়ুন, বইকে ভালোবাসুন। ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কিছু বই আমাদের চিন্তা ভাবনা আছে কেনার। স্যার এবার আমি ফার্স্টবার আসছি, পুরা মাস চলতেছে, বাট এটাই আমার প্রথম আসা, তো ভালো লাগতেছে আর কি। তো প্রতি বছরও আমরা ওই প্রতিবারের ন্যায় একবার আসি বইমেলাতে এবং পছন্দের বইগুলো আমরা মানে নেয়ার চেষ্টা করি। যেটা ভালো লাগবে সেটা একটা বই নিয়ে যাব আর কি। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, ভালো লাগছে। বই দেখছি, এখনো কেনা হয়নি, মাত্রই আসছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পাশাপাশি বাড়তে থাকে বেচা বিক্রি। আশা করছি আজকে অনেক মানুষ আসবে, আমাদের ভালো একটা সেল হবে। আগামী দিনগুলোর চেয়ে আজকে হয়তো বা একটু বেশি হবে এরকম মনে হচ্ছে। আজকে আশা করতেছি যে আমাদের যেন এই মাসের সবচাইতে ভালো সেল হয়। আজকে শুক্রবার, তারপর আবার 21শে ফেব্রুয়ারি, অনেকে আসবে, দেখবে, বই কিনবে। 860টি প্রকাশনীতে শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় যোগ হয়েছে 1905টি বই। হিমেল, দ্য টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার নোয়াখালীর সেনবাগে অমর 21শে উপলক্ষে শোভাযাত্রা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর এক সমাবেশে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। বিলম্বিত নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে। তাই আজকে কিছু কিছু দল, কিছু কিছু লোক আজকে বলা শুরু করেছে আগে সংস্কার, আগে ইউনিয়ন বোর্ডের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব তালবাহানা বিএনপি মানে না। 2018 সালের রাতের ভোটের নির্বাচনের সময় দেশের 64টি জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আসিফ বলেন, 2018 সালের রাতের ভোটের নির্বাচনের 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে
ওএসডি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত 6টি প্রজ্ঞাপন জারি করে জানানো হয় 2018 সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন 33 জন কর্মকর্তা ও এসডি হলেন। একই কারণে 12 জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন। বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস পর হলেও আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেওয়া হয়নি। তার মুক্তির দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চলন্ত বাসে সংঘটিত ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর থানার নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গেল সোমবার রাত 11টার দিকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের আমরি ট্রাভেলস নামের একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি টাঙ্গাইলে পৌঁছলে কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায়। এ সময় 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এদিকে দায়িত্ব অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 461 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও 1189 জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে সারা দেশ থেকে গত 24 ঘন্টায় গ্রেফতার হয়েছেন 1650 জন। শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। 24 ঘন্টার অভিযানে একটি বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।